এখান থেকে আজকে দেখব। আচ্ছা ঠিক আছে, মক্কেল ভাই শুরু করবো। জি ভাই, আমি রেডি স্যার। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করি তিনি আমাদের এই সময়টুকু কবুল করে নিন। তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। তিনি আমাদের দুর্বলতাকে ঢেকে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের পরিবারের সকলকে, আত্মীয়স্বজন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রাখুন। মুসলমানদেরকে সারা বিশ্বে হেফাজতে রাখুন। মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্তমান বিশ্বের যে সমস্ত জুলুম, নির্যাতন এবং মহামারী আছে এগুলো থেকে মুক্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আজকে আমরা ইনশাআল্লাহ যেটা করব, লেসন 12 এর রিভিউ এর জন্য কতগুলো কোরআনের আয়াতকে আমরা দেখব ইনশাআল্লাহ। তো সেই হিসেবে যেটা আমরা দেখি সেটা হচ্ছে এইখান থেকে শুরু করি আমরা। 11 এখান থেকে শুরু করি। For the following highlighted verbs, identify its verb family 1, 2, 3 or 4. Number 1. Number 2, identify its tense, past, present, command, or passive. If there is an associated harf, identify the i'rab of the verb. Okay. আমার এখানে একটু ট্রেন আসবে এখন। তো প্রথম যে আয়াতটা আমরা দেখতে পাচ্ছি সে আয়াতটা আমরা তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিকা ফারসিল ফাআরসিল মা'ানা বানি ইসরাঈলা ওয়া লা তু'আযিবহুম। ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক ফারসিল মা'ানা বানি ইসরাঈলা ওয়া লা তু'আযিবহুম। তো আমরা এই লাল যে কালারটা আছে সেই কালারের উপরে আমরা ফোকাস করব, এইটা আর ওয়ালা তু'আযিবহুম। তো কি কি জানতে চেয়েছে? আইডেন্টিফাই ইটস ভার্ব ফ্যামিলি। সো এইখানে বলতেছে ফা, ফা মানে অতঃপর, তারপরে হলো আরসিল। সেকেন্ড জি, ফা আরসিল, ফা আরসিল। আচ্ছা, প্রথম প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আলিফের উপরে হামজা কেন? এটা কি আলিফের ওই সামনে বসতে পারে না হামজা ছাড়া। টাইপ? এটা কি ফর্ম 4? এইখানে ট্রেন ভাই জি ভাই। ওই হামজা তো হচ্ছে যে আলিফ তো শুধু খালি থাকতে পারে না হামজা ছাড়া। না, আর একটা সাইন আছে, দেখবেন আপনি এইরকম সাইন দেয়, এই ঠিক যেরকম আমি দিছি এই এই যেটা মুসাফ মদিনা, এখানে কিছু আলিফের উপরে এরকম থাকে ওইটা স্কিপ করা আলিফ। যাবে, ওইটা শুধু স্কিপ করার জন্য, শুধু লেখার জন্য বা ইয়ের জন্য। জি, ওইটাকে বলা হয় আলিফ ওয়াসল, ওয়াসল নাকি জানো আলিফ, মুত্তাসিল। হামজাতুল ওয়াসল। মুত্তাসিল আর ওয়াসিল। যদি, জি হামজাতুল ওয়াসিল। আর যদি আপনি হামজা লেখা দেখেন একটা আলিফের উপরে, তাহলে ওটা হচ্ছে হামজা, জি ওটা ওইটা উচ্চারণ করতে হবে। রেগুলার পার্মানেন্ট হামজা, আলিফ উচ্চারণ হবে। জি এটা একটা কেন বললাম এটা আমি আপনাকে একটু পরে ইনশাআল্লাহ বলবো। সেটা হচ্ছে তুলনা দিব। সেটা হচ্ছে যে ধরেন ফা যদি আসে, তারপরে যদি কোনো ওয়ার্ড আসে তাহলে কি হয়। যেমন আমরা জানতে চাচ্ছি পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার মনে পড়ে কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মূসা আলাইহিস সালামের সেই ঘটনাটা যেখানে গরুর কথা, উনি গরু জবাই করার কথা বলেন, তখন আল্লাহ বলেন ফাফআলু মা তু'মারুন। এই শব্দটা কি মনে পড়ে কিনা? হ্যাঁ, মানে অতপর ফাফআলু মা তু'মারুন। বা এটা মানে আচ্ছা, অতপর না অবশেষে নাকি? আচ্ছা, আরো একটু সহজ। সূরাতুল
কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা। তারপরে কি শব্দটা? ওয়ানহার। ফাসাল্লি ওয়ানহার, ওয়া প্লাস আনহার। ওয়ানহার। ওকে, কিন্তু আপনি কিভাবে উচ্চারণ করেন? ওয়ানহার বলেন না ওয়া আনহার বলেন? ওয়ানহার। কেন? তা আলিফ হয়ে গেল। আপনি যেভাবে পড়লেন তাতে দেখা গেল যে আপনি আলিফকে ইগনোর করে ওয়াকে সরাসরি নুনের সাথে লাগাইছে। আমি জানি না বানান, তবে মনে হচ্ছে যেগুলো হামজাতুল ওয়াসেল আছে এখানে। জি জি, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল, কারেক্ট। ওয়ান হার। সো এই ভার্ব ফ্যামিলি ওয়ান, এটা একটা সিম্পল রুল আমরা মনে রাখি। ভার্ব ফ্যামিলি ওয়ান যেটা রেগুলার আমরা যেগুলো পড়ি, সেই ভার্ব ফ্যামিলি ওয়ান যখন তার আগে কোনো একটা হার্ফ যোগ হয়, যেমন ওয়া বা ফা, তখন আমরা এই যে আলিফটা এটাকে স্কিপ করে সরাসরি পরে যদি যজম থাকে সেটাকে ধরি। কিন্তু এখানে কিন্তু তা হলো না, যেটা আমরা দেখলাম এখন। আমরা কিন্তু সরাসরি র কে গ্রহণ করলাম না, আমরা কিন্তু আলিফকে বলতেছি ফাআরসিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাকে এটা কয় নম্বর ফর্ম? শুধুমাত্র এই ফর্মে আলিফ, ভার্বের উপরে যে আলিফ থাকে, এই আলিফটা হচ্ছে পার্মানেন্ট আলিফ। আর সকল আলিফ অন্যান্য ফ্যামিলিতে হলো হামজাতুল ওয়াসল। এটা আমরা বারবার যখন আসবে আমাদের সামনে আমি আপনাদেরকে মনে করাই দিই। এটা কি ফর্ম 4? ইজি ফর্ম। আমি মাঝে মাঝে ভুলে 4 নম্বর যেটাতে হামজা আসে, এটা 2। আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ এটা 2, রাইট। ফর্ম 2 এর ক্ষেত্রে যে আলিফটা আসে সেই আলিফের উপর হামজা দেখবেন। আপনারা পবিত্র কোরআনে যখন দেখবেন তখন দেখবেন ওটার উপর হামজা, বাকি কোনো কিছুর উপর হামজা থাকবে না। এটা একটু লক্ষ্য রাখবেন, এখন থেকে দেখবেন পাবেন ইনশাআল্লাহ। 13 নম্বর আয়াতেও তো আছে ভাই, 13 নম্বর আয়াতে দুইবার আছে। এখানে জি 3 না 13 হ্যাঁ, নম্বর। এখানেও তাই। এখানে তো ইন্টেনশনালি ওইটা আনা হয়েছে যাতে আমরা দেখি আর কি। ও আচ্ছা। আচ্ছা, ফাআরসিল এইটাকে আমরা প্রথমে এই অ্যান্সার গুলা করব যে এটা কয় নম্বর ফর্ম? আমার তো 2, রাইট? 2 জি। 2। তাহলে 1 নম্বর ফর্ম কি ছিল? 1 নম্বর ফর্ম ছিল রাসালা। আর 2 নম্বর ফর্মে সাথে একটা আলিফ যোগ হলো আরসালা। আচ্ছা, এই যে রয়ের উপরে যে আমি একটা গোল দাগ দিলাম, এটা কি যা হয়ে গেল নাকি? না না এটা জজম। সুকুন। রাসালা ইয়ার ছিল, এটা হচ্ছে ভার্ব ফর্ম 1। ওকে, কিন্তু এটা ব্যবহার আমি জানি না, খুব অলমোস্ট না, কিন্তু এই ফর্মটা ব্যবহার হচ্ছে। রাসালা মানে নিজে নিজে যাওয়া, আর আরসালা মানে প্রেরণ করা। আরসালা পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউরসিলু। ওকে, তাহলে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স জানলাম। তাহলে এই ফাআরসিল এটা কি ফর্ম? এটা হচ্ছে কমান্ড ফর্ম। কি ফর্ম? কমান্ড ফর্ম। ফাআরসিল পাঠাও, ফাআরসিল মানে পাঠাও। ফাতিয়াহু তার কাছে যাও, ফাকুলা তোমরা দুজন বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়েকে বলতেছে, মুসা আলাইহিস সালামকে বলতেছে, ফাতিয়াহু যাও তার কাছে, ফিরআউনের কাছে। ফাকুলা অতঃপর তোমরা দুজন তাকে বলো। দুজনকে কে? ফিরআউন না, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম। হ্যাঁ, তোমরা বলো, কুলু ইন্না নিশ্চয় আমরা,
রাসূলা রাসূলা হলো কেন? দুইজন দুইজন। Yeah, mansub. Inna. Correct? Yes. মানসুব। But Inna also her sister. মানসুব হওয়ার জন্য তো শুধু লামের উপরে জবর হয়ে যথেষ্ট ছিল, লামের আলিফ আছে কেন? দুইজন জন্য ডুয়াল জন্য দুইজন। রাইট, দুইজন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। ফারসিল, সুতরাং পাঠিয়ে দাও, ফারসিল সুতরাং পাঠিয়ে দাও, মা আনা আমাদের সাথে, আমাদের সাথে পাঠিয়ে দাও কাকে? বনি ইসরাইল, বনি ইসরাইলকে আমাদের সাথে পাঠিয়ে দাও। যেতে দাও, পাঠিয়ে দাও বলতে এখানে কি বোঝানো হয়েছে? যেতে দাও, কারণ বনি ইসরাইলকে যেতে দেওয়া হচ্ছিল না, ফিরআউন আটকে রেখেছিল। ওয়ালা তুআযিবহুম, তাহলে আমরা আরসালা ইউরসিলু পাইলাম, এবং এই ভার্বটা দেখব। ভাই ইউরসালু হলো প্যাসিভ না? ইউরসালু মানে প্যাসিভ। যদি ইউরসালু হয় তাহলে, কিন্তু এখানে তো ইউরসালু বলা হয় না, ওই যে আপনি লিখছিলেন যখন, একটু কি ব্যাক করা যাবে নাকি? আচ্ছা, না একটু ভুল বোঝাবুঝি হয়েছে মানে আপনার সাথে। ইউর সিলু ভার্সাস ইউর সাল। জি, এই নিচেটা ইউর সালু হচ্ছে যে টু বি সেন্ট, প্যাসিভ, তাই না? কারেক্ট। হ্যাঁ। নোমান ভাই, আমাদের ওই আগে যখন ভার্ব টু বললাম তখন বলছিলেন সাদ্দা থাকবে, তাহলে এটা তো সবসময় থাকার দরকার নেই না মনে হচ্ছে? না, ভার্ব টু থেকে সাদ্দা আমি ওই যে নাজ্জালা এগুলা। তাহলে এটা ভার্ব 3, না, এটা ভার্ব 4 হবে না? একটু আমার কাছে বইটা আপনারা দেখেন তো একটু, আপনাদের কাছে বই আছে না? দেখেন তো একটু প্লিজ। হ্যাঁ, আমি তো ওই যে বইয়ের থেকে দেখলাম যে ডায়াগ্রাম আছে একটা। আচ্ছা, তাহলে এটা কয় নম্বর ভার্ব? এটা তো বুঝতে পারতেছি না। এটা 4 নম্বর বলতেছে, কারণ ওই যে একমাত্র আপনি বলছেন হামজা আলিফ 4 নম্বরে। আচ্ছা, তাহলে যদি আমি আপনাদেরকে, যদি আপনারা দেখেন, আমি একটা প্রবলেমে পড়ছি আজকে, যে কারণে আমি করতে পারতেছি না। সেটা হচ্ছে আজকে আমি কম্পিউটারে না, আমি আজকে হচ্ছে ট্যাবলেটে, যার কারণে ইজিলি মুভ করতে পারতেছি না। এটা একটা প্রবলেম হয়েছে। বাট যেটা আমি করতে পারি, এখন এখান থেকে চলে গেলে আমাকে অন্য জায়গায় যাইতে হবে, আবার এই জায়গায় আসা একটু ডিফিকাল্ট হবে। নাম্বার 4। আর আপনারা নিজেরা আমাকে যদি বলেন, আমি যেটা বলবেন সেটা বিশ্বাস করবে। এইটা কোন ফর্ম? এটা তো আমার মতে বই নেই। ফর্ম 4 ইউরসিলু, এটা কোন ফর্ম? 1 2 3 4। আমি তো এগুলো মুখস্থ করি না কখনো, সমস্যা হচ্ছে এইটা। হ্যাঁ, এই যে আফআলা, ওইটা তো 4ই। আফআলা 4, রাইট? জি। ওকে, তাহলে এটা ভার্ব ফর্ম 4। ওকে, আই বিলিভ ইউ। এটা আমি মুখস্থ রাখি নাই, মানে কত নম্বর এটা আমার মাথায় থাকে না। এখন আমার দেখতে অভ্যাস হয়ে গেছে, সুতরাং আমি এইভাবেই করি, কিন্তু এটা আমার মনে নেই যে কয় নম্বর ফর্ম। ওকে, সো আর আমি যাইতে পারতেছি না, বিকজ ইফ আই মুভ ফ্রম দিস পেজ, এটা ট্যাবলেটের কারণে আমার একটু মুভ করার ডিফিকাল্ট হইতেছে। আচ্ছা, আর তাসদীদ থাকবে তাহলে কয় নম্বরে? 2 নম্বরে। 2 নম্বরে, রাইট। ওকে, ঠিক আছে। অলরাইট, সো এখন আমরা যেটা করব, ওয়ালা তুআযিবহুম, এটাকে বোঝার চেষ্টা করব। ওয়ালা তুআযিবহুম, তো যখনই লা আসছে তখনই বোঝা যাবে এটা কি? নেগেটিভ। ইয়েস, ফরবিডিং, তাই না? ফরবিডিং। লা তুআযিব, লা তুআযিব। আচ্ছা, বায়ের উপরে কি? জজম, দেখছেন তো না? জজম, তাসদীদ। সুতরাং এটা কিসের সাইন? এটা আইদার কমান্ড অর ফরবিডিং। সেই জন্য ওটা কি হয়েছে? জজম হয়েছে। যদি জজমের পরিবর্তে পেশ থাকতো তাহলে কি হতো?
তাহলে মিনিং হয়তো you don't punish। আর যদি হয় তুআযিব, তার মানে হয়, বলেন, don't punish। What is the difference? একটা হলো কমান্ড আর একটা হলো মানে স্টেটমেন্ট। একটা হচ্ছে কমান্ড আর একটা হচ্ছে প্লেইং স্টেটমেন্ট। You do not go, don't go। What is the difference? You don't go, you don't go, you do, আর ইউটা বাদ দিয়ে শুধু don't go। নিচেরটা কমান্ড, উপরেরটা হচ্ছে আপনার স্টেটমেন্ট। উপরেরটা রেগুলার স্টেটমেন্ট। সো এটা বুঝতে হবে, যখনই চলে আসলো, কি বলে, জজম চলে আসলো, ওটা একটা কমান্ড। এনিওয়ে, সো দিস ইজ নট কারেক্ট। ডোন্ট পানিশ হচ্ছে কারেক্ট। আদাব হচ্ছে শব্দ, মনে রাখবেন, ইজিলি টু রিমেম্বার। আমি কি করি, যেভাবে আমি শিখি, একটা যখন শব্দ শুনি তখন আমি ওই শব্দ থেকে রুট লেটার গুলো বের করে নিয়ে আসার চেষ্টা করি। এটা আমি সবসময় যখন আমি শুনি তখন দেখি এর মধ্যে রুট লেটার গুলা কোনটা। তো এইখানে রুট লেটার কি কি থাকবে? তা কখনোই রুট লেটার হতে পারে না। আগে তা হলো এক্সট্রা অ্যাড করা হয়, ভার্বের প্রেজেন্ট টেন্সে তা আসে। তা বাদে আর থাকে তিনটা লেটার, আইন, জাল, বা। তো অবশ্যই সাথে সাথে আমার মাথায় চলে আসছে এটা আদাবের সাথে নিয়ে। কি তা দিয়ে কোনো ভার্ব শুরু হতে পারে না তাহলে আরবিতে? হইতে পারে, কিন্তু এটা এক্সট্রা। তা কোনো অরিজিনাল শব্দের মধ্যে থাকবে না। সো রুট লেটার তা হয় না, রুট লেটার তা হবে। তাই যদি রুট লেটারকে আপনি তা ধরেন তাহলে প্রবলেমটা কি? তাহলে দেখেন 4 রুটের নাকি 4 রুটের চারটা হয়ে যাচ্ছে, 1 2 3 4। ও আচ্ছা আচ্ছা, সেজন্য ঠিক আছে, বুঝছেন? ও হ্যাঁ ঠিক আছে, চারটা হইতেছে, কিন্তু আরবিতে চারটা রুট লেটার অলমোস্ট নীল, মানে খুবই কম, খুবই কম। যেমন জালজালা, দমদমা, এগুলা চারটা রুট লেটার, আদারওয়াইজ খুব খুব কম। তো বলেন, আপনি প্রথমে রুট দেখেন, তারপরে প্রথমে রুট দেখলে তো আমাকে জিনিসটা এইটা ক্লিয়ার হলো। আমি জানি যে আইন, দাল, বা এটা দিয়ে শুরু হবে হলো আদা, এটা দিয়ে অন্য কিছু আর হয় না। সেখান থেকে এই শব্দটা আসবে, ওয়ালা তুআযিব, এটার সাথে আযাবের কোনো একটা বিষয় আছে, পানিশমেন্ট। ওয়ালা তুআযিব, আর তা হলো ফর তুমি, আমরা জানি ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা, তাই না? তা হলো ফর তুমি, যেমন লা তাযহাব, লা তাফআল। আর ইয়া হলো ফর সে, আর আলিফ হলো ফর আই। আফআল, আফআলু, মনে আছে? ফালা ফালা ফালু যদি পরে নিয়ে ফালু, ইয়া ফালা না, ইয়া ফালু না। ইয়া হলো সব থার্ড পারসন, তা হলো সব সেকেন্ড পারসন, আর আলিফ আর নুন হলো ফর ফার্স্ট পারসন। তাহলে আমি তা থেকে বোঝা যায় যে এটা হলো সেকেন্ড পারসন টকিং অ্যাবাউট সেকেন্ড পারসন। ওকে, সো ওয়ালা তুআযিব, তাহলে এটা হলো ফরবিডিং। আর কি জানতে চেয়েছে, ওটা কোন ফর্ম তাহলে হলো? এই যে সাদা আছে দেখে আমরা কি বুঝবো? এটা ফর্ম 2। ফর্ম 2। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা বাই করতে পারি, ফর্ম যখনই আমরা এই ধরনের একটা জিনিস দেখবো, এইটার মাসদার কি? মাসদার মানে রুট ওয়ার্ড নাকি? কোন সাদাওয়ালা দেখবেন মাসদার স্টার্ট হয় তাজ। এর মধ্যে দুইটা জিনিস এক্সট্রা আসে, তা আর ইয়া এক্সট্রা আসে, আর বাকি ওই তিনটা, মোট 5টা লেটার হয়ে যায়। এই ভার্ব ফ্যামিলি 2 এর যখনই কোনো সাদা থাকে তার মাসদার 5টা লেটার থাকে। সেই 5টা লেটারের 3টা তো অরিজিন ভার্বের সাথে আছে, আর 2টা অ্যাড হয়, একটা তা হয়, একটা ইয়া হয়। তাহলে কি হবে? তাযীব, তাযীব, তাযীব মানে হলো পানিশ। ইয়াটা বার আগে আসছে নাকি? বাইরে আগে, ইয়াটা বাইরে আগে। আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে। ইয়াটা কি এখানে ড্রপ হয়েছে? জি, ইয়াটা না, ইয়া ড্রপ হয়, ইয়া ড্রপ হয়, ইয়া অ্যাড হইছে না, ইয়া নাই তো এখানে। তাহলে দিস ইজ এই যে তা, ওলা তা
জিব আছে তো শুধু না, ওলা তা জিব। আমি তো এটা তো মাজদার না, দিস ইজ নট মাজদার, আই এম টকিং অ্যাবাউট মাজদার, ও এইটা হলো মাজদার। হুম। আচ্ছা আচ্ছা। যেমন যদি আপনি দেখেন লা তুআল্লিম, যদি কোনো শব্দ দেখেন লা তুআল্লিম, প্রথমে আপনি চিন্তা করবেন যে এই শব্দটা কোত্থেকে আসলো, এর মধ্যে রুট লেটার কি কি আছে লা আলম। তুআল্লিমের মধ্যে? আলম। আইন লাম মিম। আলম। কারেক্ট, কারেক্ট, আইন লাম মিম, তাহলে এইমের সাথে কোনো একটা ইলম। সম্পর্ক যুক্ত। আর এটা তা তো আসছে লা জন্য কি? তা হচ্ছে জি তা ওই যে লা তা কমান্ডের জন্য আসছে মানে নাকি? লার জন্য তো তা আসে। লা ফর কমেন্ট। ও এন্ড লার সাথে তো অনেক প্রায় থাকে লা টু তা থাকে। তা তাহলে Command এ? প্রেজেন্ট টেন্স বোঝানো থাকবে, যায়। লা এর সাথে সবসময় তা থাকবে, লা এর সাথে সবসময় তা থাকবে কেন? ও তা হচ্ছে যে তুমির এটা জন্য, style। তুমির জন্য, সেকেন্ড পার্সনের জন্য তা। রাইট, আপনি মানা করবেন হ্যাঁ। তাকেই যে আপনার তুমি। সামনে আছে, জি সেটাই আজকে হ্যাঁ জি লা এর সাথে সবসময় তা থাকবে, আপনি দেখবেন। হ্যাঁ, ওই যে আমি মনে রাখছি Now ওই it তুমির makes জন্য, sense, yeah. তা তুমির জন্য আমি মনে রাখছি। তারপর তুমি, রাইট। জি আর ইয়া ফর সে, ইয়া পারছি। Yeah, for আলিফ sure. আর নুন ফর আমি, আমরা। আচ্ছা তো লা তুআল্লিম যদি থাকে, তারপরে বাইক করে ফেলেন, এখানে তিনটা ওয়ার্ড আছে, আলিফ লাইন মিম, ঠিক আছে? জি আর একটা জিনিস দেখতে হবে, সাদ্দা আছে, তার মানে হলো এটা ট্রানজিটিভ ভার্ব। যদি সাদ্দা না থাকতো তাহলে হয়তো নিজে নিজে শেখা, আর তুআল্লিম অন্যকে শেখানো, হ্যাঁ অন্যটা লাগবে। ঠিক আছে, অন্যকে শেখানো। আচ্ছা, এখন এটা থেকে আপনি মাজদার আনবেন, ইনফিনিটিভ ফর্ম আছে না মাজদার, কি মাজদারের মধ্যে আইন থাকবে, মাজদারটা কি ভুলে গেছি ভাই, মাজদারটা কি জিনিস একটু রিভিউ করেন। মাজদার মানে হলো ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ, মানে যেমন টু গো নাকি এরকম নাকি যেন। টু গো, রাইট, বা গোয়িং। জিরান্ড আছে না, জিরান্ড, জি জি মনে করেন জিরান্ড, আমি যেমন গোয়িং আছে না, গোয়িং, জি ওইটা। আচ্ছা, তাহলে কি কি থাকবে? এই তিনটা রুট লেটার থাকবে, আলিফ, আইন, লাম আর মিম, এই তিনটা থাকবেই, সাথে যোগ হবে আর দুইটা, একটা তা, একটা ইয়া। দেখেন কিভাবে আমি ফিট করবো, দেখ আমি বলছি না এখানে, আগেও কিন্তু বলছি, তা শুরুতে হবে, তাটা যোগ হয়েছে আর ইয়াটা যোগ হয়েছে। ওকে, দেখেন আমি কিভাবে এখন যোগ করবো। জি মাজদার আমি করতেছি, প্রথমে তা আসবে, তারপরে এই আইন আনবো, আইন, লাম, তারপরে লাম আনবো, ইয়া মিম, তারপরে ইয়া আনবো, আর শেষে ওই মিমটা নিয়ে আসবো। জি তাহলে কি হলো এটা? তালিম। তালিম। তাহলে আল্লামা ইউআল্লিমু থেকে তালিম, আযাবা ইউআযযিবু থেকে তাযীব, হাসানা ইউহাসসিনু থেকে তাহসিন, কাররারা ইউকাররিরু থেকে তাকরীর, ফাআলা ইউফাইলু থেকে তাফঈল। এই তালিমের মানে কি ভাই, বাংলা মিনিং করলে? জি, তালিম মানে শিক্ষা নাকি? তালিম মানে হলো শিখানো। আচ্ছা, তালিম দেয় না, তালিম হয় না, প্রোগ্রাম হয় না, তালিম সেটাই। তাহলে মূল শব্দ ছিল তো এখানে আলিম, ইলম, আইন লাম মিম, ইলমুন, ইলম ছিল নাকি? ইলম ছিল, কারেক্ট, ইলম ছিল অরিজিনাল। সেখান থেকে বানাইলাম আমরা আল্লামা ইউআল্লিমু তালিম। আবার ওইটা ইলম থেকে এটাও বানানো যেত, যে ভার্ব 4 বানানো যেত, সেটা হলো কি ছিল, সেটা হলো আ'লামা ইউ'লিম, আ'লামা ইউ'লিমু। এটা আবার কোন ফর্ম? এটা নট টু, বাট দিস ইজ প্যাসিভ না? কি যেন আপনারা বলছেন ভাই, আমি ভুলে গেছি, 4 বোধহয়, তাই না? 4, হ্যাঁ। ইউ'লিম, আ'লামা ইউ'লিমু মানে টু ইনফর্ম। আর আল্লামা ইউআল্লিমু মানে হলো টু
টিচ। তো এইটা কেন টিচ হলো, এটা কোনো ইনফর্ম হলো, দিস ইজ হাউ আরবস ইউজ ইট, দ্যাটস ইট। ওকে, কোনো কোশ্চেন আছে কিনা এর মধ্যে? মানে মাসদার যে বের করার আপনি একটা বললেন, টেকনিকটা বললেন, জি, তো এটা এটা সবসময় ধ্রুব সত্য, মানে সবসময় এরকম হবে যদি ওই ফর্মের ভার্ব হয়। ভাই আবার দেখেন মাছদার এখানে কোন জায়গায় কোন সময় থাকে? ওয়ার্ডের ভার্সের মধ্যে মাছদার হিসাবে থাকবে, আছে? এই বইতে যে টেবিল গুলো দেওয়া আছে ওই টেবিলের মধ্যে কিন্তু না, মাছ আমি বলছি দেওয়া। যে একটা আয়াতের মধ্যে মাছদার আছে এরকম করে। হ্যাঁ, আয়াত আছে, আয়াতের মধ্যে মাত্রা আছে, আমরা সামনে এটা দেখাবো ইনশাআল্লাহ। তো মজা আছে। মাসদারটা বের করাটা ইম্পর্টেন্ট কেন? মানে মানে মাছদার তো আপনার তো এটা শব্দ মানে প্রয়োজন হবে, এটা শব্দ ভান্ডারের মধ্যে পড়বে। আমি যেহেতু এখানে আপনার তেমন একটা পরিচিত শব্দ আসেনি, সেজন্য আপনি বসেছেন, আমি আরো কিছু পরিচিত শব্দ নিয়ে আসি। একটা শব্দ আছে আপনারা হয়তো শুনছেন, ও বাই দ্য ওয়ে, আমি শব্দটার আগে অন্য একটা জিনিস আপনাকে দেখি। এই আলামা ইউআলিমু যে বললাম, এইটার মাসদার কি হবে? এটার মাসদারের জন্য আমরা শুরুতে আলিফ ব্যবহার করি, ইলাম। ইলাম। আমি আরেকটা শব্দ আনতে চাই, ইলান, শুনছেন কিনা? জি, এলান দাও, বর্ণনা দেওয়া, ঘোষণা দেওয়া। ইলাম এটা একটা ঘোষণা, এটা একটা মাসদার। ইলাম দেখেন, তাহলে ইলাম থেকে যদি আলামা ইউআলিমু হয়, তাহলে ইলাম থেকে আমাদের দুইটা ভার্ব বলেন তো। আলানা, আর এটার প্রেজেন্ট টেন্স কি হবে? ইউলিনু। আলানা ইউলিনু ইলানুন। ওকে, আমরা আমাদের আগের ডিসকাশনে যাই এই জন্য যাতে আমাদের মূল টপিকের মধ্যে থাকতে পারি, যে ফারসিল তুআজিব। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে এই ফর্মটার মধ্যে আপনারা দেখবেন শুধু আলিফের উপরে হামজা আছে। যেমন সূরা আস-সাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আয়াতে কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كونوا أنصار الله كما قال عيسى ابن مريم من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم. তারপর শব্দটা কি? আলা আদুবিহিম, জানি না তো ভাই। ফাসবাহু যাহিরিন। দেখছেন, এই আলিফটা পরিষ্কার উচ্চারিত হইল, কিন্তু আগে একটা উদাহরণ দিছি না, যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমরা এটা বলি নাই ওয়া আনহার। আমরা কি বলছি? ওয়া আনহার। আমরা কি বলছি? ওয়ানহার। পার্থক্য কি বোঝা গেছে না বোঝা যায়নি এখন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আলিফ কই গেল? এখানে একটা আলিফ আছে না? ওইটা ওয়াসাল। ওয়াসাল, কারেক্ট। সেজন্য এটা আমরা উচ্চারণ করি না, এই ওয়াও ডাইরেক্ট নুনের উপরে আসছে। কিন্তু এখন কিন্তু ফা কিন্তু ডাইরেক্ট সাদের উপরে আসে না, হামজা কিন্তু উচ্চারণ করতে হবে। ফাসবাহু যাহিরিন। ভাই এখানে তো হামজা স্পষ্ট দেওয়া আছে, তাই তো সেজন্য তো স্কিপ করা যাবে না। না, দেওয়া আছে তো আমাদের সুবিধার্থে। ও আচ্ছা। কিন্তু যদি আপনি মনে করেন যে কোথাও যদি এই ধরনের দেওয়া না থাকে, আপনাকে বুঝতে হবে যে এই ফর্ম, মানে ফর্ম নাম্বার 4 এর যে আলিফ, সেটা সবসময় উচ্চারিত হবে। এটা আমার মাথায় থাকতে হবে, যেহেতু আমরা এখন ফর্মের সাথে পরিচিত হইতেছি, রাইট? সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা দিয়ে আপনাদেরকে আরো সহজে। ভাই সরি, এখানে যদি ওই যে আজানের যে ইয়েটা, ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
এটা যদি ওকে একটু লেখেন প্লিজ। ওকে আমি দেখি যে এখনো খেয়াল করে দেখি অ্যারাবিয়ান, আফ্রিকান অ্যারাবিয়ান যারা আছে না, ওরা বলে আশহাদু আন লা ইলাহা বলে। ওখানে কি এই ফোরের কোনো ইয়ে আছে? এই এই না, এটার সাথে ওটার কোনো রুল সম্পর্ক ফোরের নেই, কোনো কারণ ইয়ে আছে? ওইটা তো আন, ওইটা তো আন একটা, আন একটা কি হরফ, জি আল্লাহ আর একটা ইসম, আর একটা হরফ, সরি, আন প্লাস লা, আমরা বলতেছি আল্লাহ, তাই না? জি এটার সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই, এখানে এখানে কোনো ভার্ব নাই। আচ্ছা। কিন্তু বিশেষ করে আফ্রিকান আমেরিকান যারা দেখি আজান দেয়, ইকামা দেয়, ওরা আনলা বলে। মানে আপনার পয়েন্টটা যদি কি একটু বলতেন, তাহলে আমি হয়তো না আমি বুঝতে তাহলে পারতাম, কি বুঝতে পারতেন আপনি কি বলতে চাচ্ছেন। ওইটার সাথে আমি ভাবছিলাম যে মিল পাচ্ছিলাম কিনা, আমি ওইটার ওটা না, কোনো এটার নিয়মে সাথে খুঁজে পাচ্ছিলাম না। ওটা কোন তো, নিয়মে করছেন? ওটা তো একটা, দুইটার না, এটা একটা হার্ফ, এটা একটা হার্ফ বলতেছে, মিলাইতেছে, এখানে তো ভার্ব নাই, কোনো ভার্ব আছে? ও আচ্ছা আচ্ছা। তো এটা কোন নাম্বার নিয়মে তাহলে গেছে? কোনটা? এই এখন যেটা লিখলেন এটা কোন কোন নিয়মে? এটা আনলা যদি উচ্চারণ করি তাহলে কোন নিয়মে করে? আনলা উচ্চারণ করলে তার মানে সেটাকে বলে, এই নিয়মটাকে বলে এই, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারছেন? জি যে ওটা ওটা ওই নিয়মটার নাম হলো, মানে যেটা লিখলাম ওইটা আর কি। এটা আচ্ছা, কেউ যদি আনলা বলে তাকে গুনাহ হবে না? এইভাবে আরবরা বলেন, সেটা হচ্ছে কথা, এইভাবে ওরা বলেন। আমি প্রথম থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি অ্যাকর্ডিং টু দ্য নেটিভ স্পিকার্স, দ্যাটস ইট। এটা আপনার মাথার মধ্যে যদি না যায়, আমার মাথার মধ্যে না গেলে বুঝতে পারবো না কখনো। প্রশ্ন হচ্ছে আমেরিকানরা ইংলিশ কিভাবে উচ্চারণ করে, দ্যাটস হাউ ইংলিশ ইজ প্রোনাউন্সড। তাহলে তাহলে যেমন এই 20 কে 20 বলে, তাহলে 20টাই কারেক্ট? যদি আপনি আমেরিকায় থাকেন আর যাদের সাথে কথা বলতেছেন ওই এলাকায়, তারা টি ইজ রিয়েলি লাইট, টি টি যদি মাঝখানে আসে তাহলে লাইট। আপনি যদি আমেরিকায় থাকেন, আমেরিকায় থাকতে হয়, তাহলে আপনি টি কে লাইট হিসেবে উচ্চারণ করতে হবে, 20। বাট যদি আপনি 20 বলেন, হালাল এবং ঠিক আছে, কিন্তু বুঝবে যে ইউ আর এ ফরেন স্পিকার, দ্যাটস ইট, কোনো প্রবলেম তো নেই। নেটিভ স্পিকার্স আর নেভার রং as long as they are within the main principle। হ্যাঁ, একটা যদি একেবারে নোমান ভাই কিছু আছে কি মুসলিম, এটা তো ওই এটা তো আর আমরা বলি না, এটা তো কোনটা? একটু এই যে মুসলিম বলে যে ওরা, ও ওইটা তো ভাইজান, ওটা তো নন ইংলিশ ওয়ার্ড হলো না, এটা তো নন ইংলিশ ওয়ার্ড হলো। আই এম টকিং অ্যাবাউট ইংলিশ ওয়ার্ডস। আচ্ছা আচ্ছা, মুসলিমটা কেন বলে, এটা কি আপনারা কখনো বুঝতে পারছেন প্রবলেমটা কি? কোনো এস যদি ভাওয়েলের পরে আসে, দিস দ্যাট এস বিকাম জি। যেমন দিস ইজ, নট দিস ইজ। এই 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 এসটাকে কিভাবে উচ্চারণ করা হয়? ইজ, জি জির মতো। এটা এটা ওদের একটা মানে অভ্যাস, এটা ওদের নর্মালি যেই ভার্বের, যেমন মানে এটা আসলে কোনো রুলের মধ্যে ফেলা ডিফিকাল্ট, বাট ওদের কাছে নর্মালি এটা নট বিকজ দ্যাট আমরা মুসলিম সেজন্য এটা বলতেছি, বুঝতে পারছেন? এটা ওদের ল্যাঙ্গুয়েজের মধ্যে, ল্যাঙ্গুয়েজ এইভাবে ওরা বলে। যখন আপনি কোনো নেটিভ স্পিকারের মধ্যে, আমেরিকান অ্যাকসেন্ট বলে একটা জিনিস আছে, আমেরিকায় থাকলে ওই আমেরিকান অ্যাকসেন্ট হ্যাজ টু বি ফলোড। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা বাংলাদেশে, ইনক্লুডিং মাইসেলফ, দীর্ঘদিন আমি এই মিস্টেকটা করছি। এটা উচ্চারণ করেন, কি লিখছি? আমরা তো বলছি ডেভেলপ। হ্যাঁ, ডেভেলপ, একটু জোরে বলেন ভাই, তাহলে সবাই শুনতে পাবে। আমরা বলছি ডেভেলপ। তো হ্যাঁ, তো এটা ভুল যেভাবে উচ্চারণ করছি। যদি আপনি, এই জন্যই তো যখন আমরা লেকচার দেই ক্লাসে, ওরা যে আমাদের কথা বুঝতে পারে না, তার কারণ হচ্ছে যে একটা জিনিস আমরা ভুলে যাই, যে ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাকসেন্ট, বাংলা ইজ নট এ ল্যাঙ্গুয়েজ অফ অ্যাকসেন্ট, অ্যারাবিক ইজ নট এ ল্যাঙ্গুয়েজ অফ অ্যাকসেন্ট, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ অ্যাকসেন্ট। সো আপনি কোন সিলেবালের উপরে চাপ দিলেন সেইটা দিয়ে ওরা বুঝতে পারবে না, ওরা বুঝতে পারবে না, আপনি যত বারবারই বলেন। আপনি যদি বলেন ইন অর্ডার টু ডেভেলপ, উই হ্যাভ টু ডেভেলপ, কোনোদিন বুঝতে পারবে না যে কি বলতেছে, অনেক অভ্যস্ত হয়ে গেলে বুঝবে, কিন্তু আপনাকে বলতে হবে in order to develop, develop, এই ভার উপর একটা ধাক্কা দিতে হবে,
Yes, we have to develop. You can't develop. এই বা হইলো আপনার ধাক্কা। সত্য মিথ্যা ভুল কিছু নাই, যেভাবে ওরা বলে সেভাবে। You have to develop. যদি বলেন you have to develop, পুরোটাই না। আচ্ছা, এই যে আমরা ওষুধ রিফিল নেই না, যদি মনে করেন আমি দাঁড়ায় আছি, আমি যদি জিজ্ঞেস করি ডু ইউ ওয়ান্ট এ রিফিল, ডু ইউ ওয়ান্ট রিফিল, বুঝবে না। একজন আমেরিকান বলবে ডু ইউ ওয়ান্ট, লক্ষ্য করছেন কথা দেখা দিল। আমি যদি বলি ডু ইউ ওয়ান্ট রিফিল, তাহলে এক্সকিউজ মি সে ইট अगेन। আর আমি যদি বলি ডু ইউ ওয়ান্ট রিফিল, ইয়েস ইয়েস আই ওয়ান্ট এ রিফিল। এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা বলার স্টাইল আছে, সেইভাবে আমাদেরকে বলতে হবে। আরবি তো তাই, বাংলায় তাই। বাংলা যেহেতু আমাদের নেটিভ স্পিকার আমরা, সেই জন্য আমরা নির্ধারণ করি যে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে, তাই না? এই জন্য আমি আপনাদেরকে সবসময় যেটা আরবি কি এত সেনসিটিভ যে ইংলিশের মতো না? ইংলিশ হলো অ্যাকসেন্ট, ইংলিশ হলো অ্যাকসেন্ট। কোন সিলেবাসের কোন সিলেবালের উপর আপনি ধাক্কা দিলেন, এই যে এটা কি লিখছি আমি, কনটেক্সট। হ্যাঁ, মুক্তার বলছেন তো? জি, কনটেক্সট। এইভাবেই আমি বলতাম, এইভাবেই সবাই বলে, এইভাবেই 99% বলে, এবং এইটাই ভুল। শব্দটা হলো কনটেক্সট, নট কনটেক্সট। ধাক্কাটা হবে সি এর উপরে। ইন দিস কনটেক্সট, এই ধাক্কাটার গ্রামাটিক্যাল নাম কি? অ্যাকসেন্ট। এই যে অ্যাকসেন্ট। সো দুইটা সিলেবল আছে, এই দুইটা, একটা কন একটা টেক্সট, তাই না? তা আপনাকে ইংরেজি শেখার, নেটিভ আমেরিকান ইংলিশ শিখতে হলে আমারও ইংলিশ ঠিক না ভাই, আমি বলতেছি না, নাউজুবিল্লাহ, মাফ করো আমাকে। এইটাকে ধাক্কাটা বুঝতে হবে যে কোথায় ধাক্কা দিতে হবে। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ অ্যাকসেন্ট, অ্যারাবিক আর বাংলা ইজ নট ল্যাঙ্গুয়েজ অফ অ্যাকসেন্ট। সেই জন্য আমরা এটা, যেহেতু আমরা ওই ভাষা থেকে আসি না, যার জন্য আমরা এই অ্যাকসেন্ট জিনিসটা বুঝি না। সমান ভাবে বলি, কিন্তু ইংলিশ কি করে আপস এন্ড ডাউনস করে। হ্যাঁ, তো এই জন্য যখন আমরা ক্লাসে বলি ইন দিস কনটেক্সট, তখন ওরা বুঝবে। আমি যদি বলি ইন দিস কনটেক্সট, তাকায় থাকবে আমাদের ভিতরে কি বলি। এইভাবে অধ্যাপনাতে নাই, ভেরি সেনসিটিভ। আমাদের তো টেকনিক্যাল, মানে আমরা টেকনিক্যাল উপর দিয়ে চলে যাই কি, তো আপনাদের তো একেবারে ডিরেক্টলি দ্যাট ইজ। এইখানে এই যে শব্দ আই দেন, হ্যাঁ, এটা কিভাবে বলবো? তো এখন টির উপর তো চাপ বেশি দেয় না নাকি? সো এখানে দুটো প্রবলেম আছে। একটা হলো ডি এর উপরে ধাক্কা দিতে হবে, আইডেন্টিফাই। আই অলমোস্ট নাই, আইডেন্টিফাই অলমোস্ট, আই চলে গেছে, আই শোনেন না। আইডেন্টিফাই, ক্যান ইউ আইডেন্টিফাই ইট? আইডেন্টিফাই আর ওই যে টি, এই টিটা অনেক লাইট, ভেরি লাইট। আইডেন্টিফাই, এগুলো তো একেবারে ইনবর্ন না হলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। রাইট, এটা তো আমাকে আপনাকে ওদের ন্যাচারালি চলে আসে, এটা ওরা শিখে না, ওদের কাছে চলে বলতে তো হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ হলো ফলো। বাচ্চারা কিভাবে শেখে? কৌতুক আছে না যে ইংলিশ বাচ্চারা অল্প বয়সে, আমি একটা জিনিস দেখলাম লন্ডনে গিয়ে, অল্প বয়সে বাচ্চারা ইংলিশ বলে। কারণ হলো ওরা ফলো করে, তাই না? আমরা যেটা ফলো দেখতেছি, আমাদেরকে ফলো করতে হবে। এটাই হলো সিক্রেট। যদি আপনি প্রশ্ন তোলেন, সেই প্রশ্নটা হবে জানার জন্য যে ওরা কিভাবে বলে। তবে আমরা আবার রং অ্যাকসেন্ট শিখে কিন্তু হবে না, ঝামেলা আছে। আপনাকে স্ট্যান্ডার্ড আমেরিকান অ্যাকসেন্টে যাইতে হবে। স্ট্যান্ডার্ড আমেরিকান অ্যাকসেন্ট, সাদার্ন অ্যাকসেন্ট আছে, ক্যালিফোর্নিয়ান অ্যাকসেন্ট আছে। ক্যালিফোর্নিয়ার কথাগুলো ভালো, নর্দার্ন একটা শিকাগোটা আমি বলতে পারবো না, আমি তো মানে। তবে আমাদের সেই বাংলার যেমন যে শান্তিপুরের নদী আছে না,
ওদের ভাষা তো কুষ্টিয়ার ওইদিকে, তারা তো সব 16, 17, 18। তা আমি যখন পাকিস্তানে গেলাম তখন দেখলাম যে এইটা একটা প্রবলেম। উর্দু শিখবো, কিন্তু কার মতো করে শিখবো? উর্দু পাঞ্জাবিরা একরকম করে বলে, সিন্ধিরা একরকম করে বলে, পাঠানরা একরকম করে বলে, মুহাজির যারা ভারত থেকে গেছে ওরা একরকম করে বলে। তো আপনাকে একটু কিছু থাকলেই বুঝতে পারবেন যে ডিফারেন্ট ওয়েতে বলতেছে। তখন আপনি একটা পিক করবেন, যে সবগুলো তো আপনি পারবেন না, একটা পিক করবেন, পিক করে ওইটার মধ্যে ওইরকম করে আপনি বলার শেখার চেষ্টা করতে হবে, যাতে অন্য মানুষরা বুঝতে পারে। আরবি ক্ষেত্রেও তাই। আরবি ক্ষেত্রে আমরা দেখবো বর্তমান, অ্যাকর্ডিং টু মাই ভেরি হাম্বল নলেজ, মাই লিটল অ্যামাউন্ট অফ নলেজ, দ্য বেস্ট আরব স্পিক করে হলো খালিজে। খালিজ মানে হচ্ছে কি বলে এটাকে ইংলিশে, অ্যারাবিয়ান পেনিনসুলা, যেটা কি যে এটা কি বলে, খালিজ তো বলে। খালিজ মানে হলো ছয়টা দেশ আছে না, মিডল ইস্ট তো পুরোটা, গালফ কান্ট্রিজ, ইরাক, সিরিয়া, ওরা ওই বিলাদের বাহরাইন, দুবাই না বলছেন ভাই? দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, ওমান, এটা কি বাহরাইন, দুবাই না, পেনিনসুলা বললো মনে হয়, আরবিক পেনিনসুলা। এটাকে অ্যারাবিয়ান পেনিনসুলা বলে। আর কুয়েত তো আমি লিখছি, আর একটা বাকি দুবাই না, ওমান। দুবাই তো কোনো রাষ্ট্রের নাম না, ও ইউএই, থ্যাংক ইউ, দুবাই বলার ভালো হয়েছে, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। দুবাই তো একটা ইউনাইটেড আরব এমিরেটস এর ভিতরে একটা অংশের নাম। তো এই জন্য আপনি যদি আরবি শিখতে হয় বর্তমান যুগে, স্ট্যান্ডার্ড আরবি হলো এরা বলে। আর এই যে সিরিয়া বলেন, ইরাক বলেন, ইজিপ্ট বলেন, অনেক ডিফারেন্ট, মানে লোকাল। Yemen is a good. I'm sorry, I'm really sorry. I forgot the Yemen plus Yemen. Yes, true. সৌদি আরবে পড়তেছে না। হ্যাঁ, সৌদি আরবে না। একটা হচ্ছে যে না, যখন আপনি ওই দেশে যাবেন, ওইখানকার লোকরা তো আরবি বলবে না। আমি বললাম না যে হজে গিয়ে তো আরবি বলার চেষ্টা করছি, কেউই বোঝে না, ওইটা তো কেউ বুঝতে পারবে না। আমি বলতেছি যখন ওরা লেকচার দেয়, ইউটিউবে যদি ভিডিও দেখেন আরবদের, তাহলে আপনাকে দেখতে হবে এই এলাকার লোকদের, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। আর যদি আপনি নিজে মিশরীদের ভিডিও দেখেন বা ইজিপশিয়ান, সিরিয়ানদের দেখেন, তাহলে দেখবেন অনেক ডিফারেন্ট, ইরাকিদের ডিফারেন্ট। এনিওয়ে, আমরা চলে আসছি এইদিকে, যে আমি মুক্তার ভাইয়ের কথাটার প্রেক্ষিতে বললাম যে আনলা বলে দিস ইজ দেয়ার প্রবলেম, দিস ইজ নট আওয়ার প্রবলেম। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ডটা শেখার চেষ্টা করবো, এবং ওরা যেভাবে বলে ওইভাবেই আমরা বলার চেষ্টা করবো। তাহলেই কি করতে, কি আমরা এটা কোরআনের যে তাজবিদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা যেভাবে শিখতেন ওইভাবেই আমরা বলার চেষ্টা করবো। এরপর আমরা আসি ইন্নামা, 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদাা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম। তাহলে এখানে দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গায় লেখক কি করেছে, হাইলাইট করেছে। দুইটার ভিতরে একটা কমন জিনিস দেখেন, সাদা আছে, লক্ষ্য করছেন? মিডল লেটারের উপরে সাদা আছে। জি। তাহলে এটা কয় নম্বর হলো? এটা মানে 2 নম্বর হলো, তাই না? জি, 2 নম্বর হলো। তাহলে আরেকটা জিনিস দেখেন, এর আগে এই দুইটা ভার্বের আগে না ইয়া আছে, না তা আছে, না আলিফ আছে, না নুন আছে। তাহলে কি নাই? আতাই না নাই? ওই যে আমাদের সৌরভ ভাই যেটা শিখেছিলেন, আতাই কি আছে? তার প্রেজেন্ট টেন্স না। যুকিরু আর সাব্বাহু এই দুইটার আগে আতাই না বলে কিছু আছে? না, তাহলে প্রেজেন্ট টেন্স হবে না। তাহলে আতাই না থাকলে প্রেজেন্ট হবে, তাহলে both of them are past. ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে both of them are past tense. What else? যুকিরু, এটা মনে হয় প্যাসিভ যুকিরু। Absolutely, thank you. এটা passive. Why? Because it starts with
দাম্মা পাস্ট টেন্স যদি পেশ দিয়ে স্টার্ট করে তাহলে কি বুঝতে হবে এটা? প্যাসিভ। প্যাসিভ। কোথায় যায়? ওকে, এটা নাম্বার কি? সিঙ্গুলার, প্লুরাল, ডুয়াল, কি নাম্বার? প্লুরাল তো প্লুরাল কিভাবে বুঝবো আমরা? বুকারু এই যে ওয়াও দিয়া, ইয়া ওয়াও দিয়া আমরা বুঝবো এটা প্লুরাল। যেমন এটা প্লুরাল, সাব্বাহু সাবাহু প্লুরাল। ভাই প্লুরাল না, এটা হচ্ছে যে ডুয়াল। আলিফ আছে যে শেষে একটা। না, যদি শেষে আলিফটা না থেকে ওয়াও যদি না থাকতো, শুধু আলিফ থাকতো, তাইলে হইতে পারতো। কিন্তু যেহেতু একটা আলিফ চলে আসছে, ওয়াও চলে আসছে, সরি, তাহলে এটা ডুয়াল থাকবে না, এটা প্লুরাল। তাহলে এই আলিফটা শুধু লেখার জন্য? এই আলিফটা শুধু লেখার জন্য, যে এর কোনো উচ্চারণ নেই। অনেকে আমরা শুনছি বলে রাসমে খাত বলে না একটা, আমি শুনছি অনেকে বলে রাসমে খাত মানে লেখার একটা স্টাইল। খাত মানে লেখা, রাসম মানে স্টাইল, লেখার স্টাইল। আচ্ছা, রাসমে খাত। রসম জানেন না? রসম রেওয়াজ শুনছেন না শব্দটা? রসম রসম রাষ্ট্র শুনছি, এটা কি এই স্টাইল? রসম মানে হইলো ট্রেডিশন, স্টাইল, ট্রেডিশন। আর খাত মানে লেখা, খাত মানে লাইন, খাত আসলে মানে হলো লাইন। সাফ এটা খুতুওয়াতি শয়তান আছে না? খুতুওয়াত ওয়ালা তাকুতুবু খুতুওয়াতি শয়তান, মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, মানে শয়তানের লাইন অনুসরণ করে না। বুঝতে পারছেন? ওই খাত থেকে আসছে। তারপরে এয়ারলাইন্স দেখবেন আপনি খুতুত বলে ওরা, লাইন্স, খুতুত মানে হলো লাইন, এয়ারলাইন্স, খুতুত যাও, এয়ারলাইন্স বলে। এনিওয়ে, সো আমরা তিন নম্বর সাফ আর কত ডিফারেন্স থেকে হতে পারে? জি সাফ 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 পারে কোন, আমি 12 নম্বরে আছেন আপনি? আমি একটু আমরা সব বলি না, মসজিদে নামাজ যখন দাঁড়ায় সব হতো লাইন। সুফুফাকুম, ও ওটা এটা কি সিমিলার সিনোনিমস নাকি? এটা হলো সারি, সারি সারি আর খাত হলো লাইনের বাংলা কি? সেটা তো আরেকটা হলো রুল। ওই যে রুল খাত আছে না ওটা, হ্যাঁ রুল মানে, কিন্তু লাইন হলো ধরেন যে লাইনের মানে তো সারি তো বলি বুঝো নাকি? না না, একটু পার্থক্য আছে ভাই, আমি বলি। সারি হলো যে দাঁড়ানোর মানুষের যে সারি ধরে দাঁড়ায় সেইটা। আচ্ছা আচ্ছা, সারি হলো কোনো কিছু সারি, যেমন বইয়ের সারি, বইয়ের সারি, জিনিসের সারি, মানুষের সারি। আর লাইন দাগ, লাইন একটা দাগ, বুঝছেন? দাঁড় আছে দাগ, হ্যাঁ দাগ। রসম মানে আসলে এটা মনে হয় আসলে ইয়া ভাই ঠিকই বলছে সৌরভ ভাই, এটা হলো ব্যবহারগত পার্থক্য, কিভাবে আপনার শব্দটা ব্যবহার করা, তাই না? এটাকে বুঝতে হবে যে কোনটা কোথায় ব্যবহার হয়। যেমন আমি বহু আগে যখন প্রথম আইএলটিএস চেষ্টা করতেছি বাংলাদেশে, বুঝতেছেন তো, আইএলটিএস এর একটা অংশ থাকে না, স্পোকেন অংশ। তো দেখছেন শব্দ দুইটা কি লিখছি? আন্ডারস্ট্যান্ড, রিয়ালাইজ আর আন্ডারস্ট্যান্ড। আমি পার্থক্য বুঝতাম না, তা আমি কনভারসেশন পরীক্ষায় মনে করছি আন্ডারস্ট্যান্ড তো খুব ইজি, আমি রিয়ালাইজ ব্যবহার করি। দুইটা কি ব্যবহার করতে পারবেন একটা যে আরেকটা জায়গায়? আর দে সিনোনিম? না পারবে না। No, the answer is no. Realize অন্য মিনিং, আন্ডারস্ট্যান্ড আরেক মিনিং। কনটেক্সট না এটা ক্লাসে? রিয়ালাইজ হচ্ছে অনুভূতির সাথে আপনার সম্পর্ক। I realized it later on. আমি বলতে পারবেন I understood it later. Understand হচ্ছে বোঝা, যেটা হলো যে কোন জিনিস বুঝতেন আপনি, জানতেন এটা বুঝলেন, নাও ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস। আর রিয়ালাইজ হচ্ছে আপনার অনুভূতির সাথে সম্পর্কিত, অনুভূতির সাথে সম্পর্কিত। ধরেন then I realized that he is not correct, আপনি এটা বলতে পারবেন না যে then I understood that he is correct। নো, দুই জিনিস।
ওই যে আপনার ওই যে হার্ট আর ব্রেইনের যে ডিবেট, জি ভাই, দুটো দুই জায়গায় পাবো। আন্ডারস্ট্যান্ড দ্য ব্রেইন আর রিয়ালাইজ দ্য হ্যাঁ, জল এই জিনিসটা নিয়ে খুবই ছিল যে কুলুবাহুম ইয়াফকাহুনা বিহা, কুলুব দিয়ে আবার কেমনে আপনি চিন্তা করেন। হ্যাঁ, এটা এজন্য এইভাবে আমি ব্যবহৃত। হামজা, আমি প্রথমেই শুনলাম যে যে আমির হামজা সেই তখন বলতেছিল যে কালবে কেমনে চিন্তা করে পুরা, মানে তার একটা Right. মানে আসছে। হ্যাঁ, এটা আমরা না, ওদের মধ্যে ওটা এইটা নিয়ে আসে, খুব রিসার্চ করছে আর কি। ইয়াফকাহুনা বিহা বলতেছে কেন জি প্যারাফ্রেজ। না, আমি যেটা বুঝাতে চাইছি সেটা সিম্পল। সেটা হলো যে যখন আমাদের কাছে প্রতিশব্দ থাকে, যখন আমাদের প্রতিশব্দ তো বুঝি বাংলা, তাই না? সকল প্রতিশব্দ সকল জায়গায় ব্যবহৃত হতে পারে না। কনটেক্সট থাকবে এবং স্পেসিফিকেশন থাকবে। জি, কোথায় ব্যবহৃত কোনটা হবে সেটা সেই জায়গায় ব্যবহৃত হবে। তো সাফ আর খাত দুইটা দুই জায়গায় ব্যবহৃত হয়। বুঝতে পারছেন? ওইটা। আচ্ছা, শেষ আমরা এই লাইনটা ধরবো, 13 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম। তাহলে এখানে দুইটা ভার্ব আসছে, আনজালা আখরাজা। ফার্স্ট অফ অল, হোয়াট টেন্স? পাস্ট টেন্স। আমি তো একটু আগে আপনার দোহাই দিয়ে বললাম, আতাই না থাকলে হ্যাঁ, আতাই না থাকলে প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এখানে তো আলিফ আছে দেখতেছি আমি। এটা এই আলিফ তো হলো আলিফ না, এই আলিফ তো পরে দিয়া হইছে, এই আলিফ শালিফ না, এই আলিফ না, এই আলিফ তো 4 নাম্বার কনভার্সন আছে। রাইট, এই আলিফ 4 নম্বরের আলিফ। এই 4 নম্বরের আলিফ শুরু হয় পাস্ট টেন্স। এই 4 নম্বরের জন্য স্পেশালি আমি বারবার বলতেছি, এই আলিফটা নেভার হামজাতুল ওয়াসাল, এটা সব সময় উচ্চারণ হবে। ওয়া আনজালা, এটা আপনি বলতে পারেন না ওয়ানজালা, এটা এই আলিফকে স্কিপ করে ওয়ানজালা বলা যাবে তাহলে না। মিনিং চেঞ্জ হবে, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে না ভাই, তাহলে তো মিনিং চেঞ্জ হয়ে যাবে, মিনিং চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওয়ানজালা বলা যাবে না, এই আলিফকে উচ্চারণ করতে হবে ওয়া আনজালা। And this is true only for number 4. That's a very important and interesting. এই ভার্বটার ক্ষেত্রে, নাম্বার 4 এর ক্ষেত্রে আপনাকে এইটার বোঝানোর জন্য মুসাফ মদিনাতে আলিফের উপরে হামজাটা দিছে, আর অন্য জায়গায় আপনি দেখবেন হামজাতুল ওয়াসল দিছে। That's the only difference. এবং এগুলো দেখেন, আমি কিন্তু কোনো, আবারও বলি, আমি আপনাদেরকে একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো অবজারভেশন। আমাদেরকে ফ্যামিলিয়ার হতে হবে। এই যে আমি যে একটু আগে বললাম আইডেন্টিফাই, ওইখানে ধাক্কা দিতে হবে, ওইখানে ধাক্কা দিতে হবে, এগুলো তো আমি গ্রামার, আমরা যখন টোফেল বই শিখছি, টোফেল বা আইএলটিএস এর বইয়ের মধ্যে দেয়ার ইজ নাথিং কল্ড অ্যাকসেন্ট, কোনো অ্যাকসেন্টের চ্যাপ্টার নাই, আছে না। টোফেল বা আইএলটিএস আমরা অলমোস্ট সবাই দুটো করে দিছি, আমিও টোফেল দিছি 2বার, আইএলটিএস দিছি 2বার, কিন্তু আইএলটিএস তো আমাদের সময় ছিল না, আমাদের সময় আইএলটিএস ইংল্যান্ডের জন্য ভাই, আইএলটিএস হচ্ছে ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া। আমি তো ইংল্যান্ডে পড়তে গেছিলাম, সেই জন্য আবার আমেরিকা আসার আগে টোফেল দিছি। আমি বলতেছি যে এই আইএলটিএস বা টোফেল কোথাও অ্যাকসেন্টের কথা লেখা নাই, অথচ আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশ বলেন, ওয়ান অফ দ্য মেইন থিং হচ্ছে অ্যাকসেন্ট। স্পোকেনের কোথায় ধাক্কাটা দিবেন সেটা একটা ইম্পর্টেন্ট। স্পোকেনের ক্ষেত্রে ওটা কাউন্ট করে, হ্যাঁ, স্পোকেন পার্টের ক্ষেত্রে ওই ইয়ে করে অ্যাকসেন্টটা। জি জি, কোথায় ধাক্কাটা দিবেন সেটা। এই যে উনি উপস্থিত ছিলেন, এটা আপনি কিভাবে বলবেন? হি ওয়াজ, তিনি উপস্থিত ছিলেন। আমি যদি বলি তাহলে উপস্থিত ছিলেন, আর আমি যদি বলি ঠিক আছে, আমি যদি বলি প্রেজেন্ট, তার মানে উপস্থাপন করা। You go ahead and you present it.
it's not my turn, it's your turn, you present it. আমি যদি প্রেজেন্ট তাহলে হলো উপস্থাপন করো, আর আমি যদি বলি প্রেজেন্ট তার মানে হলো যে আছে থাকে। আবার গিফট একটা বলি না, প্রেজেন্ট দিছে, ওই দুটেই হলো প্রেতে ধাক্কা দিতে হবে, প্রেজেন্ট, ইটস দ্য প্রেজেন্ট ফর্ম। আর যদি আপনি ধাক্কাটা এখানে তাহলে কি হয়ে গেল, ওইটা হয়ে গেল ভার্ব। তেমনি ভাবে রেকর্ড ভার্সেস রেকর্ড, এগুলো আপনি কখন শিখছেন ভাই? এটা আমি পড়াইতে গেছি, আর পড়াইতে পড়াইতে শিখছেন? হ্যাঁ আমি পড়াইতে গেছি। না কেন, আমরা তো বিদেশিরা তো ধাক্কাধাক্কির মতো নাই। আমরা তো সবাই আমেরিকান। আপনি যদি বলেন যে হু ইজ গোইং টু রেকর্ড ইট, হু ইজ গোইং টু রেকর্ড ইট, তাহলে আপনাকে কোর্ডে ধাক্কা দিতে হবে, হু ইজ গোইং টু রেকর্ড ইট। আর আপনি যদি বলেন হিয়ার ইজ দ্য রেকর্ড, তাহলে বুঝবে না, তাহলে আপনাকে বলবে হিয়ার ইজ দ্য রেকর্ড, তখন আবার এই রের উপরে ধাক্কা দিতে হবে। ধাক্কাটা কোথায় দিবেন সেই অনুযায়ী আপনার কথাটা তাড়াতাড়ি ওরা বুঝবে। আর যত ধাক্কা দিতে অসুবিধা হবে আমাদের, তত ওরা বুঝতে অসুবিধা হবে কোথায় কি বলতেছে। আমি তো বলি যে আমি যে পড়াই তখন বলি বুঝো না তোমার প্রবলেম, তো তোমার ইংলিশে প্রবলেম। বুঝে না তোমার প্রবলেম, ঠিকই বলছেন। তবে নেটিভ স্পিকাররা বুঝে যায়, কারণ কি ওদের ল্যাঙ্গুয়েজ তো, ওদের ল্যাঙ্গুয়েজ তখন বুঝে যায়। আর আমরা যতই ভালো বলি, আমরা হয়তো ওদের কাছে যেতে পারবো, বাট নেভার পারফেক্ট। আমি যেমন বলি আমার ল্যাঙ্গুয়েজ তুমি কাছাকাছি বললে আমি বুঝবো, তুমি ভাত খাবে না ভাত খাবে বললে আমি বুঝবো তুমি ভাত খাবে। মানে বাকিটা বুঝে নেবো আর কি, ওরা বাকিটা বুঝতে চায় না আসলে বোঝা যায় না। এই যে শব্দটা আছে, আমরা বাংলাদেশের উচ্চারণ করলে আমরা বুঝতে পারবো না যে এটা কোথায় ধাক্কা দিতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় অ্যাসোসিয়েটেড বলি, আবার অ্যাসোসিয়েটেড না না, যদি আপনি এইটা বলেন তাহলে এস এর উপরে অ্যাসোসিয়েটেড, আর যদি ভার্ব বলতে হয় তাহলে অ্যাসোসিয়েট। এই এক একটা সময় এক একটা যাইতেছে, বুঝতে পারছেন? আপনি যদি কোনো স্টুডেন্টকে বলেন যে আমি তোমাকে চিনতে পারি, এই শব্দটা ব্যবহার করি না অনেক সময়, লিখছি আমি রিকগনাইজ। হ্যাঁ, আপনি বলেন তো, এখন উচ্চারণ করেন কিন্তু জোরে, অসুবিধা নেই, আমিও বলবো রিকগনাইজ বল, যেটা উচ্চারণ করছেন বুঝতে আমার। এখানে তিন সিলেবাসের শব্দ, তিন সিলেবাসের সিলেবালের যদি শব্দ থাকে তাহলে রেকগনাইজ, আপনি বলবেন রেকগনাইজ, রিও না রে, রেকগনাইজ। আচ্ছা, তারপরে আমি কিভাবে ঠিকই শিখছি, বুঝছেন? আমি পড়াইতেছিলাম, আমার স্টুডেন্টরা হাসে, আমি বলতেছি আমি তো বিজনেস পড়াই, তাই না? বিজনেসে এটা কোম্পানিকে কি বলে অনেক সময়? ফার্ম, তাই না? এই যে যেভাবে মুক্তার ভাই বললো এক্স্যাক্টলি আমি এভাবে বলছি, স্টুডেন্টরা হাসে। আমি চিন্তা করি সামনাসামনি তার কিছু বলি না, বাসায় কিন্তু ঠিক করলাম যে ওরা হাসতেছে, ট্রেনটা যাক। তো ওরা শুনতেছে যে আমি এটা বলতেছি, নিচেরটা বলতেছি আমি, বুঝছেন? কিন্তু আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি এটা। পার্থক্য আছে কি নাই? এটা হলো যেটা আমি মুক্তার ভাই জন্য বলি ফার্ম। সো আই হ্যাড এ ফার্ম, আই ওয়েন্ট টু এ ফার্ম। আর এইটা যদি বিজনেস ফার্ম, সো দ্য বিজনেস ফার্ম ইয়েস, মানে আ শোনাই যাবে না, আপনার আ শোনাই যাবে না, ফার্ম। সো দ্য ফার্মস আর ডিফারেন্ট, বিজনেস ফার্মস আর ডিফারেন্ট। আপনি যদি বলেন বিজনেস ফার্মস আর ডিফারেন্ট, তাহলে এইটা, নট এটা। পার্থক্যটা এইটা আমি কেন আমি ভালো পারি না। The reason I am sharing this is that every language has its own style and we need to learn their style, native speakers style. আর এখন তো এগুলো খুব ইজি হয়েছে, আপনি গুগলে যাবেন, লিখবেন, আমি যেটা সেটা হলো ফনেটিক্সটা দেখে আমি ওটা শিখি। ওখানে একটা ইও আছে, সাউন্ডও আছে না, একটা মাইকের মতো ছবি, স্পিকারের ছবি আছে না, টিপ দিই, উচ্চারণ করে ওইভাবে দিই। ক্লাসে যাওয়ার আগে আমি যেটা পড়াবো আজকে, আমার স্লাইডটা আমি আগে দেখে নিই যে এই উচ্চারণগুলো আমার আসবে আজকে, তাহলে আমি আগে প্র্যাকটিস করে রুমে বসে, তারপরে আমি ক্লাসে যাই।
কারণ আমি যদি প্র্যাকটিস না করে যাই তাহলে তো আমার ওটা আসলে তখন তো আমি বানাইতে পারবো না, সময় লাগে। এই জন্য বিদেশি যারা আমরা আছি তাদের জন্য যে সমস্ত উচ্চারণ, যেমন মনে করেন যে যারা ইঞ্জিনিয়ার তারা ইঞ্জিনিয়ারিং, যারা বিজনেস তারা বিজনেসে, যারা ডক্টর তারা মেডিকেল টার্ম গুলা যদি আমরা শিখে নিই তাহলে অ্যাটলিস্ট মিনিমাম যে টার্ম গুলো আমরা ব্যবহার করি, যারা অ্যাকাউন্টেন্ট যারা অ্যাকাউন্টিং টার্ম গুলা, এই টার্ম গুলা যদি আমরা ব্যবহার করি ওরা আমাদের সাথে কুইকলি বুঝতে পারবে যে আমরা কি বলতেছি। Otherwise, it will be difficult. But anyway, this is not our case. So, অনেক উপকার লাগলো আমার। আমি এইভাবে চিন্তা করি এইভাবে। আমি তো পিএইচডি ফুলাবান তো পিএইচডি, আমার এগুলো আমার ওই সুযোগটা নাই। আপনার একবার ক্লাস নিয়েছিলাম, কিন্তু পরে আপনার এখন তো পিএইচডি করে তো ওখানে রিসার্চের ক্ষেত্রে এই ধরনের কনভারসেশন আসে না। মাশাআল্লাহ, তো খুব ভালো একটা পয়েন্ট দিলেন। এখন থেকে আমি একটু খেয়াল করবো এটা। যে শব্দগুলা আপনি ব্যবহার করবেন, আমরা তো বই তো লিমিটেড কথা, যে ম্যাথ টিচার হইলে তাকে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন এগুলো ব্যবহার করতে হবে শব্দগুলো, তাই না? এই শব্দগুলো যদি আমি ভালো করে শিখে নিই তাই তো আমার প্রবলেম চলে যাচ্ছে, অর্ধেক ইজি হয়ে গেল। আর বাকিগুলা ঠিক আছে, প্রবলেম নেই, ওইটা তো অনেক কিছু আমরা তাহলে আমরা জানলাম এগুলো হলো ফোর, ঠিক আছে? আনজালা ফাআখরাজা। যদি আপনি ওই আলিফটাকে ইগনোর করেন তাহলে হবে ফাখরুজ। ফাখরুজ মানে হলো বের হয়ে যাওয়া, আর ফাআখরাজা মানে বের করা, বের হওয়া আর বের করা পার্থক্য আছে না? খারাজা যদি বলেন যে খারাজা ইয়াখরুজু, খারাজা ইয়াখরুজু তাহলে হলো বের হওয়া। আর যদি বলেন আখরাজা বের করে দেওয়া, বের করে দেওয়া, রাইট। আখরাজা ইউখরিজু তাহলে হলো বের করে দেওয়া। ওকে, আখরাজা ইউখরিজু আর খারাজা ইয়াখরুজু, এইটার থেকে এইটার নাউনটা হবে, ভার্বাল নাউনটা হবে খুরুজ। এটার ভার্বাল নাউনটা কি হবে? খুরুজ। খারাজা ইয়াখরুজুর ভার্বাল নাউনটা খুরুজ। আপনারা দুবাইতে গেছেন না সবাই? দুবাইতে আপনার এয়ারলাইন্সে বলে এটা তো বলে, আর জায়গায় লেখা থাকে, কোথায় লেখা থাকে শব্দটা? দরজার সামনে এক্সিট। এক্সিট, রাইট, এক্সিট, হ্যাঁ লেখা থাকে, এখান থেকে বাইরে হয়ে যায়। আর আখরাজা ইউখরিজু এইটার রুট লেটার কি? নট রুট লেটার, সরি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ভার্বাল নাউনটা কি হবে? ভার্বাল নাউন এইটা আখরাজা ইউখরিজু স্টার্টস উইথ আলিফ হামজা। ইখরাজ, ইখরাজ যেমন ইলান, যেমন ইলান শুনছি না আমরা? ইলানটা যার যেটা মনে থাকে ইজিলি সে সেটা ব্যবহার করবেন। যেমন যদি ভার্ব টু হয় তাহলে তা দিয়ে শুরু হবে এবং অসংখ্য নাম আছে, তাফহিম, তাহসিন, তামজিদ, যত নাম আছে এগুলো সব হচ্ছে এই ভার্ব টু। তা দিয়ে যত নাম আছে, যতগুলো নাম আমরা দেখি মানুষের নাম, এগুলা সব ভার্ব টু। আর ইলান ভার্ব টু মিন মাসদার, ভার্ব টু এর মাসদার, ভার্ব টু এর মাসদার, জি জি, ভার্ব টু এর ভার্বাল নাউন বা মাসদার। যত রকমের নাম আমরা জানি, হ্যাঁ, তা দিয়ে শুরু হয়। মানে ফ্যামিলি ফোর বলতেন না, ফোর টু বলতেছে? টুর উপরেই থাকে না, এই যে তাসদিদ থাকে না টু এর উপরে, যেটা টু সেইটার মাসদার হইলো তা দিয়ে শুরু, আর যেটা ফোর ওইটা দিয়ে শুরু হয় আলিফ, এই যে হামজা, হামজা, হামজা। এইটা মনে রাখার উপায় কি? আপনি একটা শব্দ বলেন যেটা আপনি মনে রাখেন, যেমন আমি উদাহরণ হিসেবে বলছি এলান। এলানটা সকলের মনে থাকার কথা না? এলান মানে হলো যে ঘোষণা। তাহলে ইরাবও তো বোধহয় এটাই পড়ে না? ইরাব, এই যে ইরাব বলি না আমরা, ইরাব, এলান, হ্যাঁ এসব এখানে পড়ে।
এই এলানটা যদি মনে রাখি আমরা, যে এই এলান হচ্ছে ভার্ব 4 এর মাসদার, তাহলে এই এলানের মতো যত আসবে, আখরাজা ইয়াখরুজু ইখরাজ, আ'লামা ইউ'লিমু ই'লাম, তারপরে আরসালা ইউরসিলু ইরসাল, সব এরকম হবে, বুঝছেন? তো এইখানে আমরা অনেকগুলো দেখলাম, কিন্তু অন্য যে দুইটা ভার্বের ফরম্যাট দেখছি আমরা। আজকে এই পর্যন্ত এখানেই থাকি, সময় পার হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী ক্লাসের ব্যাপারে আমরা একটু আলাপ করব। তার আগে আমরা একটা শেষ করে দিই, কোনো কোয়েশ্চেন আছে কিনা, এই যেটুকু আমরা পড়লাম সেটার উপরে কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি কোয়েশ্চেন না থাকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টাটাকে কবুল করে নেন, তিনি আমাদের জন্য খুব সহজেই এই লেসন গুলো শেখার তৌফিক দান করেন, এবং এই বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম পুরস্কার দান করেন। আমিন। আপনি আমাদের মুখতার ভাই একটু রেকর্ডিংটা বন্ধ করে ফেলে আমরা আগামী ক্লাসে কথা বলবো ইনশাআল্লাহ।